আসসালামু আলাইকুম। আজকে জনাব তারেক রহমান সাহেব এদেশের সরকার প্রধান হলেন। উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। ওনার প্রতি শুভকামনা রইল। আজকে আমি যে বিষয়ে আলাপ করতে চাই, জনাব তারেক রহমান সাহেব কি সফল হবেন, এবং আলাপ করতে চাই জামাতে ইসলামী ভোটের মাঠে ভোটের সংখ্যায় প্রাপ্ত ভোটে হাড্ডাহাড্ডি লড়াই করার পরও আরও ভালো কেন করতে পারল না, সে বিষয়ে একটু আলাপ করতে চাই। তা আসুন, প্রথমত জামাত ইসলামের বিষয়ে একটু বলি। আমি যা দেখেছি তৃণমূল পর্যায়ে, বিশেষ করে যে চিত্রটা আমার কাছে ফুটে উঠেছে, অন্যান্য কারণগুলি পূর্বে আমি তুলে ধরেছি, আজ দুটো কারণ বলছি। জামাতে ইসলামের নিয়ে মানুষের মধ্যে একটা শঙ্কা দেখেছিলাম যে তারা সরকারে আসলে সত্যি করে কি করবে, তারা কি বিধি ব্যবস্থা চালু করবে। মানুষ স্বাভাবিক একটা সিস্টেমে চলতে অভ্যস্ত আমাদের দেশে। তারা কি এই সিস্টেমটাকে সম্পূর্ণরূপে উল্টে দেবে, বিপরীত একটা সিস্টেম আনবে যা মানুষকে মেনে নিতে কষ্ট হবে? এই একটা শঙ্কা মানুষের মাঝে ছিল। আর আরেকটা বিষয় ছিল, জামাতে ইসলামী তাদের সদস্য যারা, দলের সদস্য যারা, কর্মী যারা, এদের আর বাইরে আর কাউকে বিশ্বাস করে নাই। যেমন যে তারা বাইরের কোনো সমাজে গ্রহণযোগ্য লোক আছে এমন কাউকেই তারা বিশ্বাস করে কোনো দায়িত্ব বা তাদের পরিকল্পনা কোনো কিছুই শেয়ার করে নাই। যার কারণে অনেকেই বলছে আমার সাথে আলোচনা সাপেক্ষে যে আমাদেরকে যদি জামায়াত ইসলামী বলতো, বিশেষ করে তারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংসদীয় আসনে 18 সালের যারা বিএনপির মনোনীত প্রার্থী ছিল, তারা যারা এবার নমিনেশন পায়নি এবং স্বতন্ত্র হিসাবে যারা অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছে অথবা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, বিশেষ ক্ষেত্রে সেই সকল নেতাদের তৃণমূল পর্যায়ের অনেক নেতা বলেছে, আমাদের কাছে যদি জামাত আসতো তাহলে আমরা অবশ্যই জামাতের হয়ে কাজ করতাম। অর্থাৎ তারা এই ব্যাপারে জামাতের থেকে তেমন রেসপন্স পায়নি। আচ্ছা, এগুলো জামাতের কথা। এখন জনাব তারেক রহমান সাহেব যে চ্যালেঞ্জগুলি সবাই ভাবছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওনার জন্য, আমার কাছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির চ্যালেঞ্জ, এবং উনি যে আশ্বাস প্রশ্বাস দিয়েছেন সেই বিষয়গুলি একটা ওনার কাছে চ্যালেঞ্জ। মানুষের বাক স্বাধীনতা কতটুকু দিতে পারবেন সে বিষয়ে চ্যালেঞ্জ। বিরোধী দলকে কিভাবে হ্যান্ডেল করবেন সে বিষয়ে একটা চ্যালেঞ্জ। এটা সাধারণ দৃষ্টিতে দেখা যায়, কিন্তু আমার কাছে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে হয় আওয়ামী লীগকে। কেননা আওয়ামী লীগ হচ্ছে বিএনপির সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ। যদিও আজ আওয়ামী লীগ বিএনপিকে তাদের ভোট দিয়ে সরকার গঠনে সাহায্য করেছে, কিন্তু আফটার এ সার্টেন পিরিয়ড, একটা সময় পরে আওয়ামী লীগ প্রত্যাবর্তনের সুযোগ পেলে আওয়ামী লীগ যদি জামাতের সাথে জোট করে বিএনপি পতনের আন্দোলনও করে,
আমি তাতে বিন্দুমাত্র অবাক হব না। কেননা রাজনীতি তাই বলে। গত জীবনে আমরা দেখেছি জামায়াত ইসলামকে নিয়ে বিএনপি জোট করেছে, জামায়াত ইসলামকে নিয়ে আওয়ামী লীগ জোট করেছে, এমনকি শেখ হাসিনা গোলাম আজমের বাসায় পর্যন্ত গেছে ক্ষমতার আশায়, ক্ষমতায় যাবে বলে সেই ক্ষেত্র তৈরি করার জন্য। এখন আসুন আমি একটু ভিঙ্গ আঙ্গিকে কথা বলি। তারেক রহমান সাহেব বর্তমানে কেন প্রধানমন্ত্রী হলেন? বর্তমান বিজ্ঞান বলে আমাদের ডিএনএতে নাকি একটা মানুষের সকল প্রোগ্রাম করা থাকে। একটা মানুষ কি হবে, কি করবে, কি করতে যাচ্ছে, আজ কিন্তু বিজ্ঞান বলছে। কিন্তু এই বিজ্ঞান বলার আগেও আমরা ধর্ম থেকে, বিশেষ করে আমি ইসলাম ধর্মের মানুষ, আমি একজন মুসলমান হিসাবে জানি, আমাকে কোরআন বলেছে যে প্রতিটা মানুষের ভবিষ্যৎ, প্রতিটা মানুষ, প্রতিটা সৃষ্টি জগতের প্রতিটি জিনিসের ভাগ্য নির্ধারিত আছে এবং তা লেখা আছে লৌহ মাহফুজে। কিন্তু এটা ব্যাখ্যা করতে গেলে, আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু ব্যাখ্যা করার আছে। এর বাইরে নাস্তিকরা অনেক কিছু বলতে পারে। তাহলে চোর কেন চুরি করে? চোরের তো কোনো দোষ নাই, তার জন্য কেন জান্নাত জাহান্নাম? এটা ভিন্ন আঙ্গিকে, ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু তারেক রহমান সাহেব যে বর্তমানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে একটা সরকার গঠন করলেন, আমি যদি পূর্বের দিকে একটু তাকাই, বাংলাদেশে 1973 সাল হতে যদি খেয়াল করেন, 1979, 1988, 1996, 2001, 2008 সাল পর্যন্ত যারা সংখ্যাগরিষ্ঠ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ 200-রও অধিক আসন নিয়ে সরকার গঠন করছেন, আমি তাদের পরবর্তীতে সেই সরকারগুলির শুভ পরিণয় দেখিনি, অথবা সরকার প্রধানদের। আপনারা অনেকে বলতে পারেন জিয়াউর রহমান তো বেশ সম্মানের সাথে গেছে। আমি পরিণতির কথা বলছি। ইভেন খালেদা জিও বাংলাদেশে অবিসাংবিত নেতা হিসাবে, নেত্রী হিসাবে সর্বোচ্চ সম্মান নিয়ে এদেশ থেকে বিদায় নিয়েছেন। কিন্তু যদি তাকান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উনি কি সফলতা নিয়ে, সরকারের সফলতা নিয়ে কি উনি সমাদৃত হয়েছিলেন? আমি 2008 সালের নির্বাচনের পরের নির্বাচনগুলি, অর্থাৎ 2014 সাল, 2018 সাল, 2024 সালের নির্বাচনগুলিকে আমি নির্বাচনই মনে করি না। তো সেই দৃষ্টিকোণ থেকে জনাব তারেক রহমান সাহেব অতীতের যদি নিয়তি দেখেন, তাহলে সতর্ক হওয়ার যথেষ্ট কারণ আছে। উনি কি পারবেন জামাতে ইসলামের মতো এমন শক্তিশালী একটি বিরোধী দলকে ম্যানেজ করে, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে ম্যানেজ করে? কারণ ইতিমধ্যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় নির্বাচনের পরে অফিস খুলছে এবং তারা অলরেডি মুখোশ উন্মোচন করে রাজনীতির ময়দানে নেমে যাচ্ছে এবং তারা এটা তাদের অধিকার। আমি দেখতেছি অনেক আওয়ামী লীগের নেতা তৃণমূল পর্যায়ে যারা এসে লুকিয়েছিল, তারা শহর অঞ্চলে অলরেডি চলে গেছে, যে তারা বিএনপির সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করবে। তো এই সকল পরিস্থিতির মধ্যে আমার মনে হয় জনাব তারেক রহমান সাহেব পূর্ববর্তী সকল সরকারের চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছেন। তো পরীক্ষা, ভয়ানক পরীক্ষা, নিয়তি কি আছে জানি না, তবে ওনার প্রতি শুভকামনা রইল যেন এদেশের মানুষ আগামীতে অবশ্যই একটা সুন্দর ভবিষ্যৎ, বাক স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনার অগ্রণী ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত বা এই প্রত্যাশা রাখে
এবং তিনি সেই প্রত্যাশা পূরণে সক্ষম হবেন এই আশাবাদ ব্যক্ত করি। আজকে আল্লাহ হাফেজ।